স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় একে একে সেগুলো জানিয়ে দিতে এবং সেই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করার চেষ্টা করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমরা তাদের পর্যবেক্ষণ বিশ্লেষণগুলো জানার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন। জিয়াউল কবির সুমন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং অবধারিতভাবে যেহেতু সকালে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ এবং সেই সংসদ অধিবেশন নিয়ে নানা রকমের আয়োজন চলছে ধারাবাহিকভাবে এবং সরকার পক্ষ বিরোধী পক্ষে নানামুখী বক্তব্য আছে। চেষ্টা করবো আসলে এই আলোচনায় সেগুলো ধাপে ধাপে করতে এবং অবশ্যই ইরান ইস্যুটাও আমাদের আলোচনায় থাকবে। এবং দর্শক, আমাদের এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। বলে রাখি, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি ও সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দা আসিফা শাফি পাপিয়া, আমরা পেয়ে যাব তাকে। এবং দেখতে পাচ্ছি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, তিনিও আছেন। কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আলাপের ফাঁকে যুক্ত হয়ে যাবেন রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর AGM নিয়াজউদ্দিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং জিয়াউল কবির সুমন, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। এমন একটা সংসদ আমরা এবার পেতে যাচ্ছি যেই সংসদটা নিয়ে অনেক বিষয় আছে আশাবাদী হওয়ার মতো। মানে শক্তিশালী একটা বিরোধী দলের অভাব ছিল, এবার আমরা দেখতে পেলাম সেই অভাব খানিকটা পূরণ হচ্ছে। অনেক বৈচিত্র্য আছে, নবীন প্রবীণ সবাই আছে। কোনো সিদ্ধান্ত যেভাবে আমরা বিগত সময় দেখেছি যে এককভাবে উঠালাম এবং পাশ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। সরকারকে আমরা যথেষ্ট আন্তরিক দেখতে পাচ্ছি। আপনি কতটা আশাবাদী, কি প্রত্যাশা করছেন? আসলে গণ অভ্যুত্থান পরবর্তী যেই নতুন ত্রয়োদশ সংসদ নির্বাচন, আপনি দেখবেন যে এই নির্বাচনে বিএনপির যে 132 জন নতুন মুখ এখানে এসেছেন, তার মধ্যে 63% কিন্তু একেবারে প্রথমবারের মতো। এবং জামাতের 68 জন সদস্যের মধ্যে 59 জনই কিন্তু নতুন, সেটা হচ্ছে 86%। আর মোট সংসদ সদস্য নতুন হচ্ছে 70 ভাগ যারা নির্বাচিত হয়েছেন, আর মন্ত্রিসভার সদস্য 80 ভাগ হচ্ছেন নতুন। তো 2024-এর 29 জন সর্বশেষ দ্বাদশ সংসদে বসেছিল এবং বাজেটটা পাস হয়েছিল সেদিন। তো ইতিমধ্যে 1.5 বছর পার হয়েছে, দেশে অনেক চড়াই উতরাই, অনেক কিছুই, অনেক পানি অনেক দূর গড়িয়েছে। কিন্তু মানুষের যে আশা আকাঙ্ক্ষা যেগুলো ছিল যে অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ গড়ার, বিশেষ করে আপনার সরকারি দল বিরোধী দল সবাই একসাথে মিলেমিশে যে কার্যকর সংসদ গঠন করার বা গড়ার যে তাদের যে প্রত্যয়, সেটি আমরা ইতিমধ্যে কিন্তু বিএনপির পক্ষে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি আন্তরিকভাবেই চায় যে সংসদটা কার্যকর হোক এবং সেই জন্যই কিন্তু দেখবেন যে বিভিন্ন কমিটিতে তারা কিন্তু তাদের যে প্রতিশ্রুতি ছিল বা তাদের ইশতেহারে যেটা ছিল সেটা কিন্তু তারা আস্তে আস্তে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আপনি দেখবেন যে আমার হাতে কিন্তু এখনও নির্বাচনের যে কালিটা, মানে অন্তর্বর্তী সরকারে একটা জিনিস অত্যন্ত পিওর দিয়েছেন, যে কালি কিন্তু এখনো মুছে নাই, অলরেডি তার মধ্যে কিন্তু ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছেন এবং আগামী মাসে কৃষকদের জন্য কৃষি কার্ড যেটা সেটাও দেওয়া হবে। তো আমরা আশা করব যে এভাবে আস্তে আস্তে, এবং ডেপুটি স্পিকার দেওয়ার একটা প্রস্তাবও তারা দিয়েছেন অলরেডি। তো সেটা জামাত কীভাবে নেয় এবং তারা তাদের কিছু আলাপ আলোচনা আছে, তারা কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে নতুন করে কিছু তাদের আলোচনা আছে, সেটার পরে তারা সিদ্ধান্ত নেবেন আসলে কী করবেন। তো আমরা চাই যে সব মিলিয়ে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে সংসদ, বিশেষ করে আপনি খেয়াল করবেন যে আগের যেই সংসদে যে আলোচনা হতো, তো দেখা যেত যে 3 মাস 6 মাস পরে বিভিন্ন অর্গানাইজেশন তারা বলতো এই সংসদে এই নিয়ে এত মিনিট আলোচনা হয়েছে, এত ঘন্টা আলোচনা হয়েছে, যেটা সম্পূর্ণ মানে অপ্রয়োজনীয়, যেটা আপনার লোকসান আর কি, বিভিন্ন বিদ্যুৎ বা অন্যান্য এগুলো। তো সেক্ষেত্রে এই সংসদকে সবাই কার্যকর দেখতে চায়, দেশের মানুষ আসলে চায় প্রকৃতভাবে সংসদ একদম মানে কার্যকর দেখতে চাওয়ার মতো যথেষ্ট এলিমেন্ট আছে এখানে। আমি একটু অ্যাডভোকেট সৈয়দা আসিফা শাফি পাপিয়া আপনার কাছে আসতে চাই। সংসদের যে কার্যক্রম এবং একজন প্রতিনিধি হিসেবে সেই চেয়ারটাতে বসে কী ধরনের কাজ করতে হয় আপনি নিজে সেখানে ছিলেন এবং খুব ভালো মতো জানেন। এবার সংসদের যে চিত্রটা, যে ছবিটা, আপনি নিজে কতটা আশাবাদী হচ্ছেন যে এটা আসলে প্রাণবন্ত একই সঙ্গে কার্যকর হবে? প্রত্যাশার জায়গাটা কি আপনার, ছোট করে, তারপরে আমরা অন্য বিষয়ে যাব। বক্তব্য খুবই শোনা যাচ্ছে, কম, খুব স্লো। আচ্ছা, আমি কি আরেকবার বলি তাহলে? যিনি বললেন, হ্যাঁ, আমি যেটা জানতে চাইছিলাম, এবার যে সংসদের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনার কথা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। তাহলে আমি একটা কাজ করি, আপনাকে পুনরায় সংযোগ করার চেষ্টা করি, তখন হয়তো কথাটা আরেকটু পরিষ্কার শোনা যাবে। আমি হয়তো ভেতর থেকে অনুরোধ করব। আমি ফরিদুল হক আপনার কাছে পরিষ্কার না শুনলে, শোনা গেলে আমি শুনতে না পেলে উত্তর দেওয়া একদম হয়ে যায়।
আমরা ওটা একটু পুনঃসংযোগের চেষ্টা করি। ফরিদুল হক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার দিক থেকে একটু বলবেন, মানে বিরোধী দল হিসেবে একটা শক্তিশালী ভূমিকার জায়গাটা সব সময় একটা বড় অভাব ছিল আমাদের দেশে, এবং একটা বিগত সময়ে আমরা সরকারের যে ভূমিকা দেখেছি তাতে মনেই হচ্ছিল না যে সংসদে কোনো বিরোধী দল ছিল বা থাকতে পারে। এবার আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন সরকারকে যেমন সংশোধনের জন্য বিভিন্ন রকমের ভুলগুলো ধরিয়ে দেবেন, একই সঙ্গে সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন জনগণের স্বার্থে। কতটা আশাবাদী, কতটা শক্তিশালী ভূমিকা আপনারা রাখতে পারবেন? প্রস্তুতির জায়গাটা একটু বলবেন আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জি মানে আমরা আগে ওইরকম কার্যকর সংসদ দেখতে পারিনি। এর মধ্যে বেশ কয়েকটা কারণ ছিল, গৃহপালিত বিরোধী দল নির্বাচন না হওয়া, এরকম অনেকগুলো কারণ ছিল। জি কিন্তু এগুলোর বাদেও, এই বিষয়গুলোর বাদেও আমাদের সংসদ, সংবিধান এবং ধরেন মানে পুরো কাঠামোটার যে কি বলে যে ব্যবস্থা, মানে পুরো কাঠামোটা যেভাবে ছিল কিংবা বলা যায় এখনো আছে, সেই অবস্থায় বিরোধী দলের ভূমিকা রাখার জায়গাটা সারা পৃথিবীতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেরকম যেই ভূমিকাটা রাখার সুযোগ থাকে, সেই সুযোগটা এখনো কম। এখানে অনেকগুলো জায়গাতে রিফর্ম আনতে হবে। এই বিষয়গুলো যদি আমাদের বর্তমান সরকারি দল এবং সরকার কিংবা সংসদে যারা প্রধান দল, তারা যদি এই বিষয়গুলো বিবেচনা নেন, তাহলে অবশ্যই সংসদকে প্রাণবন্ত করা সম্ভব। কিন্তু এটি আমাদেরকে করতে হবে। যেমন ধরেন সংসদকে আপনি যদি নির্বাহী বিভাগের জবাবদিহিতার প্রধান কেন্দ্রবিন্দু করতে চান, কারণ সংসদে যারা থাকেন তারা জনগণের প্রতিনিধি, জনগণের ভোট নিয়ে যান, কিন্তু নির্বাহী বিভাগে কিন্তু শতভাগ জনগণের প্রতিনিধি থাকে না। শুধু নির্বাহী বিভাগের কি বলে যে নেতৃত্বে যারা থাকেন, মন্ত্রী পরিষদটাই শুধু হচ্ছে গিয়ে মন্ত্রী পরিষদের 90% সম্ভবত থাকেন, কি বলে যে জনপ্রতিনিধি থাকেন। এর বাইরে পুরো আমলাতন্ত্র সহ অন্যান্য যে অংশগুলো আছে সবগুলোই কিন্তু মানে প্রশাসনিক লোক। এখন এই নির্বাহী বিভাগ হচ্ছে রাষ্ট্র চালায় কিংবা সরকার পরিচালনা করে। আচ্ছা, তাদের কার্যক্রমের জবাবদিহিতা তৈরি করার জন্য স্থায়ী কমিটিগুলোর মাধ্যমে তাদের উপরে কি বলে যে ওয়াচডগের ভূমিকা পালন করা হয়, তাদের কাজের উপরে নজরদারি রাখা হয়। উচ্চকক্ষের কথা বলছেন আপনি? না না না, আমি স্থায়ী কমিটিগুলোর কথা। আচ্ছা, জি, হ্যাঁ, সংসদের স্থায়ী কমিটিগুলোর কথা বলছি। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সংসদে বিরোধী দল সহ অন্যরা যে কথা বলতে পারবে কি পারবে না, কোন বিলগুলো উঠবে, কোনগুলো উঠবে না, কে কতটুকু কথা বলবে, এই পুরো প্রক্রিয়াটা নির্ধারণ হয় হচ্ছে রুলস অফ প্রসিডিওর, সম্ভবত কার্যপ্রণালী বিধি বলে এটাকে। এইটা না, এইটা কিন্তু পুরোপুরি প্রধানমন্ত্রী কেন্দ্র। প্রধানমন্ত্রীর অনেকটা ওইখানে বলা যায়, ওইখানেও প্রধানমন্ত্রী তার একক ইচ্ছাতেই অনেক কিছু ডিপেন্ড করে। স্পিকারের ইচ্ছাতেও এটা হয় না। এই জায়গাগুলোকেও গণতান্ত্রিক সংস্কার করতে হবে। মানে যদি আপনি এই সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর করতে চান এবং আদতেই সংসদের দ্বারা নির্বাহী বিভাগের কি বলে যে জবাবদিহিতা এবং নজরদারি আপনি নিশ্চিত করতে চান, সরকারের দিক থেকে ওই আন্তরিকতা তো আপনারা পাচ্ছেন, যেমন 133টা অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য একটা কমিটি। এটা এখনই বলা যাচ্ছে না, এটা এখনই আমি মন্তব্য করতে পারছি না। বরঞ্চ আমি উল্টোটা বলবো, আমি খুব বেশি এখানে আশাবাদ হতে পারছি না, কারণ ইতিমধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। যেদিন সরকারি দলের সদস্যরা শপথ নিয়েছেন, মানে সবাই যেদিন শপথ নিয়েছেন সরকারি দলের সদস্যরা ওই দিনই বলেছেন তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না। সংবিধান সংস্কার পরিষদ গঠন ছাড়া এই যে আমি কার্যগুলো বললাম, এবং এর বাইরে সংবিধানের ওই যে মানে সংস্কারগুলো, বিশেষত উচ্চকক্ষ, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ যা যা সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার আমাদের প্রয়োজন, যেগুলোতে আমরা একমত হয়েছি, সেইগুলো করতে গেলেও আপনাকে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে। এবং অলরেডি জনগণ গণভোটের মাধ্যমে একটা গণরায় এই পার্লামেন্টকে দিয়েছে। পার্লামেন্টে যারা মেম্বার তারা কিন্তু 2টা ভোট পেয়েছে, একটা ভোট তার নিজের মার্কায়, আর একটা ভোট হচ্ছে গণভোটের হাবক। সেই ভোটের মাধ্যমে তারা কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে পার্লামেন্টে যাচ্ছে। আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, এই পার্লামেন্টটা কিন্তু কোনো সাধারণ পার্লামেন্ট নয়। এই পার্লামেন্ট বসছে হচ্ছে আমাদের এই জুলাইয়ের যারা শহীদ, তাদের রক্তের উপরে এই পার্লামেন্টটা বসতে যাচ্ছে। এই পার্লামেন্টের দায়িত্ব, কর্তব্য, সেটা রাজনৈতিক হোক কিংবা নৈতিক হোক, সবকিছু অন্য যে কোনো সাধারণ পার্লামেন্টের তুলনায় অনেক বেশি। সেখানে এই গণভোটের গণরায়কে পদদলিত করার কিংবা এটাকে বিতর্কিত করার একটা প্রাণান্ত চেষ্টা আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে সরকারি দল সরে এসে গণভোটের গণরায়কে সম্মান করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এখন পর্যন্ত। দেখা যাক আগামীকালকে কি হয়।
দেখা যাক আগামীকাল কি হয়, এটাই আসলে মূল কথা। প্রত্যাশা অনেক। আমি একটা বিরতিতে যাব, কিন্তু অ্যাডভোকেট আশরাফি পাপিয়া একটা প্রশ্ন আপনার কাছে করে রাখতে চাই। প্রথমত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এবার সরকারের পক্ষ থেকেই এই অফারটা করা হয়েছে বিরোধী দলকে যে আপনাদের মধ্যে থেকে কেউ একজন ডেপুটি স্পিকার হোক। যদিও বিরোধী দলের পক্ষ থেকে যিনি ছিলেন বিরোধী দলীয় নেতা, প্রধান নেতা বিরোধী দলীয় ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন আমরা পুরো প্যাকেজ চাই। পুরো প্যাকেজ কি? জুলাই যে সনদ সেটা কার্যকর হবে, তারপর আমরা এই ডিসিশনটা নেব। দ্বিতীয় বিষয় ছিল রাষ্ট্রপতি, তিনি বক্তব্য রাখলে আপনারা কি করবেন? তিনি বলেছেন সূর্য উঠবে আপনারা দেখবেন, তেমনি আমরা কি করব সেটাও আপনারা দেখবেন। বিভিন্ন রকমের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আপনার দিক থেকে একটু বলবেন, আসলেই জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার পরিপন্থী বা উল্টো পথে সরকার হাঁটছে কিনা? আমি একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর আপনার কাছে এসে একটু জানার চেষ্টা করব। দর্শক, পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ৭১ জানালে ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন ৭১-এ, চলছে ৭১ জার্নাল। আমরা আলাপে ছিলাম, আলাপে ফিরবো। জলকবি সুমন, আপনি আলাপে শুরু থেকে আছেন। আমি অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া আপনার কাছে একটা প্রশ্ন করে গিয়েছিলাম, সেটা একটু জেনে নিতে চাই। আমরা তো প্রত্যাশা করছি চমৎকার একটা প্রাণবন্ত সংসদ হবে, কার্যকর সংসদ হবে, সবাই সবার কথা সময় মতো সময় অনুযায়ী বলতে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে শুরুতেই কিছু কিছু বিষয় নিয়ে আমরা এক ধরনের আশঙ্কার কথা, ক্ষোভের কথা দেখতে পাচ্ছি বিরোধী পক্ষ থেকে। রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে তাদের আপত্তি আছে, ওয়াকআউট করবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে ১৩৩টি যে অধ্যাদেশ, সে অধ্যাদেশ উপস্থাপন করা হবে, যাচাই বাছাইয়ের জন্য একটা বৈঠকে কমিটি তৈরি করা হবে, সেই কমিটিতেও বিরোধী দলের সদস্যরা থাকবে। ডেপুটি স্পিকার হওয়ার জন্য বিরোধী দলকে অফার করা হয়েছে, সেটাও পুরোপুরি তারা কনফার্ম করেনি, পুরো প্যাকেজ তারা চান। মানে এগুলো আসলে ভালো একটা সংসদের পথে বাধা হতে পারে কিনা, কি বলবেন? এখানে জামাত ইসলামের যে আচরণটা, এরা তো বাংলাদেশে প্রথম এই হচ্ছে বিরোধী দল নিজের অস্তিত্বের, মানে বিরোধী দল তারা জামাত হিসেবে প্রথম পার্লামেন্টে তারা উপস্থিত। কারণ ৮৬ পার্লামেন্টে যখন তারা নির্বাচন করছে তখন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ ছিল। আর এই যাবৎ যতবার পার্লামেন্ট মেম্বার তারা হয়েছেন ততবার বিএনপির সাথে জোটভুক্ত ভাবে হয়েছে। অতএব বিএনপি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপি যেটা করেছে সেটাতে তারা হচ্ছে সম্মতি জ্ঞাপন করেছে। এখন এইবার তাদের নিজেদের প্রথম বাংলাদেশ সৃষ্টির পর নিজস্ব সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়ার সময় এসেছে। তবে এইখানে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি, যেমন ঐক্যমত কমিশনের মিটিং এ বসে একদিকে কমিশনের মিটিংও করছে, আবার হচ্ছে আপনার এই রাজপথে আন্দোলনও শুরু করে দিল, এটা ওটা সেটাকে নিয়ে বিভিন্ন রকম ইস্যুকে কেন্দ্র করে। এখানে পার্লামেন্ট শুরু হওয়ার আগেই শুরু করে দিল প্যাকেজ। প্যাকেজ কথাটা আমরা কোথায় শুনি? হাসপাতালে যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে, অপারেশন করতে গেলে প্যাকেজ শুনি, আর মার্কেটিং এর প্যাকেজ শুনি। আমি ছাত্র জীবন থেকে এতদিন রাজনীতি করে আসছি, আমি কখনো রাজনীতিতে প্যাকেজ কথাটা শুনিনি ভাই। এটা একটা নতুন আমদানিকৃত শব্দ, যে প্যাকেজ। বিএনপি দিতে চেয়েছে, তো সেটা ভালো লাগলে নিতে হবে। যদি মনে করা হয় যে না, এতে তারা অস্তিত্ব সংকটে পড়বে, নেবে না। এটা হচ্ছে বিষয়বস্তু। আর সংবিধানের যে ব্যাপার, পার্লামেন্টের যে ব্যাপারগুলি, পার্লামেন্টে কেউ যদি পয়েন্ট অফ অর্ডারে জরুরি ভাবে কথা বলতে চায়, সেখানে স্পিকার পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে দিলে বললো, সে বিধিমাত কোন বিধিতে দরখাস্ত আহ্বান যদি দেয়, যে নোটিশ দেয় যে আমি ২০০ বিধিতে কথা বলতে চাই, পয়েন্ট অফ অর্ডারে এই বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাই, এগুলো তো কার্যপ্রণালী বিধির আওতাভুক্ত। সংসদ শুরুই হলো না, এখন থেকে প্যাকেজ শুরু হয়ে গেল। এই তো প্যাকেজ ফোকেজ না করে আমি জামাত ইসলামকে বলবো যে দায়িত্বশীল বিরোধী দলের কাজটা কি? সব তো নতুন পার্লামেন্ট মেম্বার, ওই এমপি গিরি বুঝতে গেলেও আর কোন বিষয়ে কথা বলা যায় না যায়, এই কার্যপ্রণালী বিধি মুখস্থ করে তারপরে সেখানে তাদেরকে যেতে হবে, যে তারপরে বিধি মাফিক তাদের বক্তব্য রাখতে হবে। বক্তব্য যদি কোনো বিধিতে রাখতে না দেওয়া হয়, সেটা না দেওয়ারও বিধি আছে, সেটাও দেখতে হবে যে বিধিটার প্রয়োগ হলো না অপপ্রয়োগ হলো। আর রাষ্ট্রপতি, এই ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এই ব্যক্তি রাষ্ট্রপতির প্রতি তার আপত্তি না রাষ্ট্রপতি যে ভাষণটা দিবে সেই ভাষণগুলোর, সে কথাগুলোর সাথে বিরোধী দলের আপত্তি, এইটা আগে বুঝতে হবে। যদি তারা বলেছে আজকে, যখন মানে গতকাল, যেহেতু আজকে ১২ বছর পড়ে গেল, গতকাল জামাতের পক্ষ থেকে তাদের নায়েবে আবির তিনি বলছিলেন রাষ্ট্রপতি তো ফ্যাসিবাদের দোসর। তার মানে বোঝা যাচ্ছে রাষ্ট্রপতির প্রতি তাদের আপত্তি, মানে শাহাবুদ্দিন তার প্রতি। এখন ফ্যাসিবাদের দোসর হিসেবে রাষ্ট্রপতি প্রতি তাদের আপত্তি, তাহলে এই রাষ্ট্রপতির অধীনে ১.৫ বছর উনারা
3 দিন সরকার গঠন না করে ডক্টর ইউনূস সাহেবের জন্য অপেক্ষা করে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে করলেন। এবং রাষ্ট্রের যে বিধিবিধান, যে ডেকোরাম, যে সিস্টেম, রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতি এবং সাংবিধানিক ভাবে করতে হবে। আপনি এই রাষ্ট্রপতি উদ্বোধন বক্তব্য ভাষণ এটা দেওয়া কিন্তু সংসদের কার্যপ্রণালী বিধিমাফিক একটা প্রচলিত রেওয়াজ, এবং রেওয়াজকে আপনি সাংবিধানিক রেওয়াজ বিধিবিধানকে আপত্তি করা মানে এটা গোয়ার তুমি। এখানে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার, ব্যক্তিগত কাকে আস্থাশীল মনে হয়, কাকে অনাস্থাশীল মনে হয়, ব্যক্তিগত কাকে বেশি পছন্দ কম পছন্দ, এইটার উপর নির্ভর করে না। রাষ্ট্রপতির ওই চেয়ারটাতে কে বসে আছে সেটা দেখার বিষয় নয়, ওই চেয়ার মাফিক উনি ওনার বক্তব্য দিবেন। ওই বক্তব্যের পর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সেটা কেউ সমর্থন করতে পারে, সরকারি দল বিরোধী দল বিরোধিতা করতে পারে, কিন্তু ব্যক্তি শাহাবুদ্দিন সাহেবের প্রতি আপত্তি এই মুহূর্তে দিয়ে লাভ কিছু না, যতক্ষণ পর্যন্ত না নতুন রাষ্ট্রপতি নিয়োগ পাচ্ছে। আমি একটু আমি কি এই জায়গাটি একটু পরিষ্কার হয়েছি, তাহলে আলাপ করতে সুবিধা হবে। অধ্যাপক এজেম নিয়াজউদ্দিন তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। আমি ফরিদুল হকের কাছ থেকে একটু প্রশ্নের উত্তর খুঁজে এসে তারপর আশা করি আলাপটা দীর্ঘায়িত করবো। জল কবি সুমন, আপনি আমাদের সঙ্গে আছেন। ফরিদুল হক, এই ব্যাপারটা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে আপনাদের কাছ থেকে একটু ব্যাখ্যা পেয়েছে, আজকে যদি আরও একবার একটু স্পষ্ট করে দিতেন, কারণ এটা নিয়ে এখন নতুন করে অনেকেই কথা বলা শুরু করছেন। যেই রাষ্ট্রপতির কাছে আসলে অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট শপথ নিয়েছিল, কার্যকর হলো, সেই রাষ্ট্রপতি যদি অবৈধ হয়ে থাকেন, ফ্যাসিবাদের দোষর হয়ে থাকেন, তাহলে 18 মাস ধরে তো আমরা ফ্যাসিবাদের দোষরের আন্ডারেই ছিলাম ধরতে গেলে। এখন আসলে তার সংসদে ভাষণের ক্ষেত্রে আমাদের আপত্তি জায়গাটা কোথায়? জি, আমরা 18 মাস ধরে রাষ্ট্রপতির আন্ডারে ছিলাম না, আমরা জুলাই গণ অভ্যুত্থানের আন্ডারে ছিলাম, নাম্বার 1। নাম্বার 2, রাষ্ট্রপতির কাছে শপথ নিতে গণ অভ্যুত্থানের সরকারকে বাধ্য করা হয়েছে। কারা 6 তারিখে 106 এর রেফারেন্স আনলো? অ্যাটর্নি জেনারেল অফিস কাদের নিয়ন্ত্রণে গেল 5 তারিখের পরে? কারা অ্যাটর্নি জেনারেল হলো? এই বিষয়গুলোর প্রশ্ন যদি আমরা খুঁজে বের করি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। করলেন না কেন সেক্ষেত্রে? বিএনপিও তো গণ অভ্যুত্থানের সহযোগী শক্তি। কিন্তু আপনাদের যে বাধ্য করা হলো তখন, জি আপনাদের যে বাধ্য করা হলো শপথ দিতে, সেই জায়গা থেকে এটা তারা একটা সমঝোতার ভিত্তিতে তখন বলেছে যে এইভাবে করলে এটা ভালো হবে, এবং এটা তো প্রথমেই গণ অভ্যুত্থানের নেতাদেরকে রেখেই প্রথমেই ক্যান্টনমেন্ট এবং বঙ্গভবনে গিয়ে সব সেট আপ করে ফেলছে। ওই সময় যদি আপনি আবার একটা পাল্টা রিয়াকশন দেখাতেন, তখন যে পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতিতে দেশের পরিবেশ মারাত্মক রকম অবনতি হওয়ার একটা সুযোগ তৈরি হতো। স্বাভাবিকভাবেই ওনারা যেহেতু আশ্বস্ত করেছে যে না, যেভাবে আমরা সবাই মিলে ঠিক করবো সেভাবে চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে একটা আইনি মারপ্যাচের মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হোয়াটএভার, সেটা নিয়ে অসুবিধা নেই, এটা চলতে পারত, কিন্তু সংকটটা তৈরি হলো কখন? রাষ্ট্রপতি কিনা, আমাদের এটা মনে রাখা দরকার। অক্টোবর মাসের আগে আমাদের, আপনারা একটু মনে করে দেখেন, বিএনপির মিডিয়া সেলের পেজ থেকে সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির দুর্নীতি, রাষ্ট্রপতির মালয়েশিয়ার সেকেন্ড হোম, দুবাইয়ের ফ্ল্যাট, এগুলো নিয়ে পোস্ট করা হয়েছে। তখনও কিন্তু বিএনপির কমপ্লেইন ছিল, কিন্তু যখন রাষ্ট্রপতি একজন পত্রিকার সম্পাদকের কাছে কি বলে সাক্ষাৎকারের নামে তার পিয়ার ক্যাম্পেইন করে উনি যখন বলল যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমি পাইনি, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র প্রয়োজন হয় না, এতটুকু কথা উনি তখন মানে জানতেন না। এইটা করে উনি ওই সরকারকে, গণ অভ্যুত্থানকে এবং দেশের স্থিতিশীলতাকে উনি প্রশ্নের মুখে কিংবা ঝুঁকির মুখে ফেলে দিলেন। একটু পেছনে যাই, আমরা তখন দেখেছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে রীতিমতো আন্দোলন হয়েছিল এবং সেইটাকে ঠেকানোর জন্য চেষ্টাও করা হয়েছিল, এবং পরবর্তীতে আন্দোলনকারীরা ফিরেও গিয়েছিলেন। আপনারা যদি সত্যিই ফিল করেন যে রাষ্ট্রপতি অবৈধ, সে সময় তাহলে আন্দোলনটা কেন সফল হলো না? আন্দোলন তো রাষ্ট্রপতির পক্ষে, তখন রাষ্ট্রপতি বলেছে তো পরবর্তীতে তার সাক্ষাৎকারে যে বিএনপি তাকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং বিএনপি সমর্থন দিয়ে তারা রাষ্ট্রপতিকে টিকে রেখেছে। কিন্তু আপনি তো বলছেন এটা পেয়ার ক্যাম্পেইন, ওটা তো তাহলে রেফারেন্স হতে পারে না, রাষ্ট্রপতির বক্তব্য তো তাহলে এখন রেফারেন্স হবে না, কারণ আপনারা আগেই বলেছেন এটা পেয়ার বক্তব্য দিয়েছে। তো রাষ্ট্রপতি তো এই বক্তব্য দিয়ে গণ অভ্যুত্থান এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তখন এই বক্তব্য তো রাষ্ট্রপতি দিয়েছে যে পদত্যাগপত্র আমি পাইনি, কোথায় পদত্যাগপত্র, তখনই তো রিপারকেশনটা হয়েছে। আন্দোলন এবং ক্ষোভ বিক্ষোভটা তো তখনই তৈরি হয়েছে, কিন্তু তখন ওই ক্ষোভ বিক্ষোভকে দমানোর জন্য
বিএনপি তার পক্ষে সাপোর্ট দিয়েছে, এবং এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে রাষ্ট্রপতির বিপক্ষে বলে যাচ্ছি যে রাষ্ট্রপতি, আপনি খেয়াল করে দেখেন, এই রাষ্ট্রপতি ওই খুনি হাসিনার পদধূলি পাওয়ার জন্য যেভাবে বিগলিত হয়ে কান্না কান্না ভিডিও আমরা দেখেছি, যেভাবে তার জুলাই গণঅভ্যুত্থানে যখন ছাত্র জনতার উপরে গুলি চলছে তখন তার কোন রকম কোনো মানে সারা শব্দ আমরা পাইনি, তাকে আপনি কোনোভাবে মানে রাষ্ট্রপতি পদের অনেকগুলো পয়েন্ট আপনি উল্লেখ করলেন, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট স্পষ্ট করে কিন্তু বলেছেন। অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফী পাপিয়া যদি কিছু বলেন। এখানে ব্যাপার হচ্ছে কি, দলীয় অনুভূতিটা হচ্ছে এক জিনিস, আর চেয়ার হচ্ছে আলাদা জিনিস। ফরিদের যেমন দলীয় অনুভূতি আছে, ফরিদ বললো যে রাষ্ট্রপতিকে নামানোর জন্য ওনারা আন্দোলনে গেছিল, আর বললো যে বিএনপি সে আন্দোলনটা মানেনি, তাকে রাখার চেষ্টা করছে। তো বিএনপি কি, ফরিদকে আমি প্রশ্ন করতে চাই যে বিএনপি কি কাউন্টার লোকজন নিয়ে রাষ্ট্রপতিকে রাখা হোক রাষ্ট্রপতি থাকো গো করে ওই ফরিদদের যে কর্মসূচি ছিল তার কোনো পাল্টা কর্মসূচি কি বিএনপি তখন দেখিয়েছে না দিয়েছে? আন্দাজি গায়ে পড়ে এক একটা কথা বললে তো হবে না। রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পোস্ট। আপনি খেয়াল করেন ১/১১ যখন আসছে তখন বিএনপির সংসদ কিন্তু বিএনপির এমপিরা সহ যারা ছিল রিজার্ভ করে দিছে, কিন্তু রাষ্ট্রপতি যিনি ছিলেন ইয়াজউদ্দিন সাহেব, তাকে কি রিজার্ভ করা হয়েছিল? তাকে কিন্তু প্রক্রিয়ার ভিত্তিতে পার্লামেন্ট ৮ সালে নির্বাচনের পর তখন যেভাবে ওনার ভাষণ উনি দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, যেমন উদ্বোধনী বক্তব্য দিবে, দেওয়ার পরে সেটার উপর আলোচনা হবে, তারপরে যে দল সরকারে যাবে সেই দল রাষ্ট্রপতি নিয়োগ দিবে, নিয়োগ দেওয়ার পর তার উনি চলে যাবেন এবং পরবর্তী চেয়ারে নতুন রাষ্ট্রপতি বসবে। এটাই হচ্ছে বাংলাদেশের বিধি এবং বিধান। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ অপকর্ম করতে, সে দেশান্তর হয়েছে তার সাঙ্গ পাঙ্গ প্রত্যেকটা বিভাগের প্রধানকে নিয়ে। বাংলাদেশের প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতি পর্যন্ত পলাতক। এটা বাস্তবিক সত্য। এখন এইখানে শেখ হাসিনা ওয়াজেদ যে পলাতক হলো, সে যে পলাতক হয়েছে, সে অবৈধ একটা সরকার, তার পদত্যাগ পত্রের কোনো প্রকার প্রয়োজনও নাই। অবৈধ সরকার, জনমত তাকে ওইখানে বসায়ও নাই। অতএব এই সমস্ত প্রশ্নের অবতারণা করার কোনো প্রশ্ন নাই যে পদত্যাগ পত্র দিল কি দিল না। অবৈধ সরকার জনগণের রোষের বিদায় নিয়ে নিচ্ছে, তো নিজেই বৈধ না, ওর পদত্যাগ পত্রতে প্রয়োজনও নাই। তাহলে এই প্রসঙ্গগুলো যত এনসিপি তুলবে ততই এনসিপি কেঁচো করে সাববাইট করে নিজেরাই একটা আমরা তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করে দেখি যে সংসদে আসলে রাষ্ট্রপতি ভাষণ দিলে কি ছবিটা আমরা দেখি, তারপরে আবার আলাপ করবো। ফরিদুল হক, আরেকটা বিষয় আপনার কাছে আসতে চাই। অ্যাডভোকেট পাপিয়া স্পষ্ট করে বলেছেন যে রাজনীতির মধ্যে আসলে রাজনৈতিক ভাষাগুলোই আমরা শুনে থাকি, সংসদীয় কিছু বডি ল্যাঙ্গুয়েজ, কিছু শব্দ আমরা শুনে থাকি। এর মাঝখানে প্যাকেজ শব্দটা খুব বেমানান মনে হলো, একটু কি ব্যাখ্যা করবেন? মানে অফার করা হয়েছে বিরোধী দলকে যে আপনাদের এখান থেকে একজন ডেপুটি স্পিকার আসুক, কারণ আমরা প্রধানমন্ত্রীর মধ্যে কিছু শিষ্টাচার বা আন্তরিকতা বা কিছু কাজ দেখতে পাচ্ছি যেটা সাধারণ মানুষও প্রশংসা করছে। তার ভিতরে একটা ছিল প্রোটোকল না নেয়া এবং সাদামাঠাভাবে সবার সাথে কথা বলা। সেই জায়গা থেকে হয়তো তিনি বলেছিলেন, মানে এই ব্যাপারটা আসলে এইভাবে ডিল করাটা ঠিক হলো কিনা, আপনার যদি অবজারভেশন একটু দিতেন। জি না, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে প্যাকেজ শব্দটা উনি কেন বলেছেন, কি বলেছেন, এটার ব্যাখ্যা উনি দিবেন, আমি এই ব্যাখ্যা ভাই দিতে পারবো না। আমি তো ওনার দল করি না। তবে ডেপুটি স্পিকার প্রশ্নে আমি পরিষ্কার বলতে পারি, সেটা হচ্ছে ডেপুটি স্পিকার যে বিরোধী দলের পক্ষ থেকে নিয়োগ করা হবে, এইটা জুলাই সনদে আমরা আলোচনা করে একমত হয়েছি। অতএব এটা সরকারের দেওয়ার কিছু নেই কি অফার করার কিছু নেই। যখন জুলাই সনদ সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে তখন অটোমেটিক ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে হবে। আর একটা ব্যাপার, আপনি কয়েকটা নিউজ পড়ছিলেন, এই নিউজগুলোর মধ্যে আমি শিরোনামগুলো দেখছিলাম, দেখে আমার হঠাৎ করে আবার খটকা হলো, এই জন্য আপনার ওই ব্রেকের মধ্যে আমি সংবিধান বের করছি, বের করে আবার আমি পড়ছি। সংবিধানের আর্টিকেল 74 অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করে সংসদ, এটা কিন্তু কোনো প্রধানমন্ত্রী কিংবা সরকার প্রধানের কিংবা সংসদ প্রধানের নয়। কিন্তু মিডিয়াগুলো এইভাবে আসছে যে অ্যাজ ইফ এটা তারেক রহমান সাহেব ঠিক করবে, ব্যাপারটা এরকম না। এখন এই ফ্রেমিং এর মধ্যে যেটা হয় যে 70 অনুচ্ছেদ নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করেছি, যে 70 অনুচ্ছেদ অনুযায়ী সিদ্ধান্ত সংসদের হাতে থাকতে হবে, প্রধানমন্ত্রীর হাতে থাকতে পারবে না। তারপরে আবার আপনি প্রধানমন্ত্রীর কাছে ফেরত আনলে আবার কিন্তু সেই পেছনে ফিরে যাওয়ার একটা অপচেষ্টা হবে। তো স্পিকার নির্বাচিত হবে সরকারি দলে, কি বলে, স্পিকার সরকারি দলে। আমি ক্রোনোলজিটা একটু জানি, মানে সাধারণ মানুষ আসলে ধারাতো ভাবে দেখবেন। আমি আপনাকে কেবল মাত্র চিফ হুইপ যেটা বলেছেন যে আজকে
আগামীকাল বলেছিলেন আজকে স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন, কোন একজন সংসদ সদস্য তার সমর্থন করবেন, তারপর ওই সদস্য যার নাম প্রস্তাব করা হলো তিনি সভাপতিত্ব করবেন। এটা কি ঠিক আছে? জি, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা কি ঠিক আছে? না, অবশ্যই। মানে আপনার স্পিকার যখন পালিয়ে যায় তখন তো আপনাকে কোনো না কোনোভাবে সংসদ কন্টিনিউ করতে হবে। হ্যাঁ। সেই একই জায়গা থেকে রাষ্ট্রপতিও যদি চলে যেত বাংলাদেশের কিছুই আসে যেত না। এই যে ধরেন রাতের ভোটের এমপিদের মনোনীত রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিন তার মানে বোঝা যাচ্ছে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে ভিন্ন ধরনের বাস্তবতায় এই সংসদটা যাত্রা শুরু করতে যাচ্ছে, তাই তো? পরিবর্তিত প্রেক্ষাপট কি, আমরা একটা গণ অভ্যুত্থান করে এসেছি। গণ অভ্যুত্থানে জনগণের গণরায় হচ্ছে সর্বোচ্চ বৈধতা, সেই অনুযায়ী আমাদেরকে কন্টিনিউ করতে হবে। ওই পুরনো সংবিধান, পুরনো আইন, এটা যতটুকু গণ অভ্যুত্থানের সাথে সামঞ্জস্য ততটুকু ঠিক আছে, বাকিটুকু বাতিল। জি, আপনার বক্তব্য আমি স্পষ্ট। যেটা বলতে চাচ্ছিলাম যে সংসদের যে রেওয়াজটা, এখানে তারেক সাহেব নিয়োগ দিবেন, এতে এনসিপির গায়ে ঝাল ধরলে হবে না, জামাতের গায়ে ঝাল ধরলে হবে না। তারেক রহমান সাহেব একদিকে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সংসদ নেতা। তো সংসদ নেতার যেগুলা কার্যপ্রণালী, যেগুলা কর্মকাণ্ড আছে, সেইটা তো উনি করবেন। তো পত্রিকা যদি নিউজ করে যে তারেক রহমান সাহেব সংসদে এটা নিয়োগ, স্পিকার নিয়োগ দিবেন, রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, তো সংসদ নেতা হিসেবে তো উনি দেবেনই। এটা নিয়ে গায়ে ঝাল ধরার আর ওই পত্রিকার বিপক্ষে কথা বলা, আর ওই সংবিধান তারেক রহমানকে বেশি বেশি ওই পত্রিকা তেল মারতেছে প্রধানমন্ত্রীকে, এগুলো ভাবার কোনো অবকাশ নেই। কারণ এটা সংবিধানের বিধিবদ্ধ বিধান, এই বিধান মানতেই হবে। এখানে আমি গায়ের জোরে রাস্তাঘাট দখল করে নিতে পারি, মব করতে পারি, অনেক তো অপছন্দ হলে তার বিরুদ্ধে গালিগালাজ করতে পারি, পাটোয়ারি যেমন করছে। কিন্তু সংবিধানে বিধিবিধান দিয়ে গালিগালাজ করতে হবে। অ্যাডভোকেট আশিফাসের পাপিয়া, কিন্তু অ্যাডভোকেট পাপিয়া এনসিপি কিন্তু আগে থেকে স্পষ্ট করেছে তারা এই সংবিধানটাই তো মানে না, এই সংবিধানটা তাদের কাছে তো অবৈধ। সংবিধান না মানে তাহলে এনসিপি 71 মুক্তিযুদ্ধ মানে না, এবং এনসিপি যে 81 সালে আন্দোলন হয়েছে 90 পর্যন্ত, এটাও তারা মানে না। তারা শুধু তাদের টুকটুকু মানবে, কিন্তু তাদের টুকু মানতে গেলে তো বাংলাদেশের ইতিহাসটা, বাংলাদেশের অস্তিত্বটা, বাংলাদেশের সার্বভৌমত্বটা, এটা তো আংশিক জানা হলো। শেখ হাসিনা যে মুক্তিযুদ্ধকে নিয়ে পারিবারিকীকরণ করেছে, দলীয়করণ করেছে, এইটা বর্তমান তরুণ প্রজন্মের যেমন ক্ষোভ আছে, আমাদেরও তেমন ক্ষোভ আছে। কিন্তু তার অর্থ তো এই না যে মুক্তিযুদ্ধের প্যারালাল হচ্ছে 81 আন্দোলন আর জুলাই আগস্টের অভ্যুত্থান। আগে মুক্তিযুদ্ধকে প্রায়োরিটি দিতেই হবে। বাংলাদেশে যদি ভূখণ্ড না থাকে, স্বাধীনতা না থাকে, সার্বভৌমত্ব না থাকে, হ্যাঁ স্পষ্ট করে বলেন। আমি শুধুমাত্র জুলাই আগস্টের অভ্যুত্থানই কি? হ্যাঁ, আমি একটু শুনি। ইন্টারনাল অভ্যুত্থান অনেক দেশের ভিতরে হয়, ইরানে আমি তাহলে একটু ফরিদুল হকের কাছে আসি। জি, অনেক দেশে হয়, নেপালে হচ্ছে, কিন্তু ইন্টারনাল অভ্যুত্থান ভিন্ন জিনিস। অ্যাডভোকেট পাপিয়া, আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। আমি একটু ফরিদুল হকের বক্তব্যটা শুনি। জি, ফরিদুল হক। ওই যে সংবিধান মানি না, এই কথা যেটা বলছেন এটা পুরোপুরি সত্য নয়। আমি পরিষ্কারভাবে বলছি, গণ অভ্যুত্থানের যতটুকু অংশ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ ততটুকু মানছি, যতটুকু সামঞ্জস্যপূর্ণ নয় ততটুকু মানছি না। গণ অভ্যুত্থান এই সংবিধান অনুযায়ী 18, 14, 24 সালের নির্বাচন তো বৈধ, ওটা তো আমরা মানি না। তার মানে ব্যাপারটা হচ্ছে যে সংবিধান মানা না মানার যে ব্যাপারটা, যেটা গণরায়ের প্রতিফলন যতটুকু সংবিধান আছে ততটুকু মানি, বাকিটা মানি না। আর আপার আর একটা জায়গাতে আমার খুব শ্রদ্ধার মানুষ, কিন্তু আমি একটু ডিফার করে যাচ্ছি। 71-এর মুক্তিযুদ্ধ আর 72-এর সংবিধান এক জিনিস নয়। 71-এর মুক্তিযুদ্ধ জনগণের মুক্তিযুদ্ধ, কিন্তু 72 সালে শেখ মুজিবুর রহমান এই সংবিধান তৈরি করে জনগণের মুক্তিযুদ্ধকে ছিনতাই করছিলেন। এবং তারপরে গত 50 বছর ধরে এখানে আওয়ামী ফ্যাসিস্টরা কালচারাল ন্যারেটিভ নির্মাণ করছে যে 72-এর সংবিধান মানে মুক্তিযুদ্ধ। মোটেই না। 71-এ আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। 72-এর সংবিধানে কোথায় পান আপনি 3টা শব্দ? শুধু এই একটা লাইনে বললাম। অতএব আমরা মোটেই মনে করি না যে মুক্তিযুদ্ধ আর 72-এর সংবিধান প্যারালাল। মুক্তিযুদ্ধ নিশ্চয়ই এই আলাপে আবারও ফিরবো। জিয়াউল কবির সুমন, আপনি কোনো প্রশ্ন করবেন কিনা? আমার একটা বিষয় একটু ফরিদুল হক সাহেবের কাছে জানার, সেটি হচ্ছে গণভোটে আপনার 70% প্রায় মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে। জি। আবার ওইদিকে 2/3 উপর মানুষ বিএনপিকে সমর্থন করেছে। আসলে এখন এখানে বিষয়টা একটু কেমন কনফিউশন হয়ে গেল কিনা, যে একদিকে বিএনপি এদিকে ক্ষমতায় আসছে এবং তারা তাদের যেই আপনার জুলাই সনদ বাস্তবায়নে যে তাদের 50%
যেই মতামত যেগুলোর সাথে তারা একমত ছিলেন এবং বাকিগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন, এখন তারা কি সেগুলো মানতে বাধ্য কিনা? জি, জনাব ফরিদুল হক। জি, আমাকে একটু 2-3 মিনিট সময় দিবেন, তাহলে আমি বুঝিয়ে বলতে সুবিধা হবে। আচ্ছা। সেটা হচ্ছে, আমাদের জনগণ গত 12ই ফেব্রুয়ারি 2টা ব্যালটে ভোট দিয়েছে। 2টা ব্যালটে ভোট দিয়ে 2 ধরনের ক্ষমতার তারা প্রয়োগ করেছে। এক ধরনের ক্ষমতা হচ্ছে নির্বাচনে, সাধারণ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করেছে, যাদের কাজ হচ্ছে পার্লামেন্টে সংবিধান অনুযায়ী আইন তৈরি করা। কিন্তু আমরা জুলাই সনদে যে আলোচনা করেছি, এই আলোচনার মধ্য দিয়ে সংবিধানের 48টা অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবে, এই ধরনের প্রস্তাব আমরা কিন্তু কি বলে যে জুলাই সনদের মধ্যে আছে। সেই 48টা সংস্কার প্রস্তাব নিয়ে আলাদা করে গণভোট হয়েছে। কেন গণভোটটা লেগেছে কারণ হচ্ছে যে এই সংবিধানকে সংস্কার করতে গেলে, এই 48টা প্রস্তাব বাস্তবায়ন করতে গেলে, ইভেন বিএনপির যে 31 দফা আছে, সেখানে যে আপার হাউস আছে এবং সেখানে যে হাইকোর্টের আলাদা বেঞ্চ আছে, এইগুলো বাস্তবায়ন করতে গেলে সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করতে হবে। মৌলিক কাঠামো পার্লামেন্ট যদি পরিবর্তন করে, এর আগে 8ম সংশোধনী কিংবা 5ম সংশোধনী, অন্যান্য আরো 1-2টা ঘটনার ক্ষেত্রে এটা আদালত পরবর্তীতে বাতিল করে দিতে পারে। এই আলোচনাগুলো আমরা দীর্ঘ সময় করেছি। ইভেন এই আলাপটা গণভোটের প্রস্তাবটা বিএনপির পক্ষ থেকেও ছিল। সালাউদ্দিন ভাই নিজে গণভোটের পক্ষে বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন ঐক্যমত্য কমিশনের বাইরেও। তো অতএব এই যে গণভোটের মধ্য দিয়ে জনগণ ওই সংসদ সদস্যদেরকেই একটা ডুয়েল রোল দিচ্ছে। উনি তো সংসদ সদস্য হচ্ছেনই, পাশাপাশি উনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, যেখানে তার কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, মানে সংবিধান পরিবর্তন কিংবা সংস্কার করার পাওয়ার তার কাছে থাকবে। ওই পাওয়ারটা নিয়ে এই যে জুলাই সনদে আমরা যে জায়গাতে একমত হয়েছি, সংবিধানে এই পরিবর্তনগুলো করবেন, তাহলে এটা আদালতের এখতিয়ার বহির্ভূত হয়ে যায়, আদালতের বাইরে চলে যায়। কারণ এই গণভোটের মধ্য দিয়ে আপনারা গণভোট আদেশটা যদি পড়েন, দেখবেন ওখানে লেখা আছে জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের পাওয়া সার্বভৌম ক্ষমতার অভিপ্রায় রূপে আমরা এই গণভোটের যাচ্ছি। তাহলে জনগণ তার সার্বভৌম ক্ষমতা কিভাবে এক্সারসাইজ করবে? এই ধরনের গণভোট অথবা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। যদি একদম পরিষ্কার, সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আমরা চেয়েছিলাম, সেটা মানা হয় নাই, সেই কারণে পরবর্তীতে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আমি এই পর্যায়ে একটু বিরতিতে যেতেই হচ্ছে, আশা করি আপনি স্পষ্ট করেছেন। এবং অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন, দুঃখ প্রকাশ করছি অনেকটা সময় আপনি বসে আছেন, কেবল একটা প্রশ্ন আপনার কাছে করে রেখে যায়, তাতে করে এসে আলাপ করতে সুবিধা হবে। মানে হ্যাঁ ভোট বেশি পড়া এবং বিএনপিকে বেশি ভোট দেয়া, মানে ভোটের ফলাফলটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তার অর্থে এটা দাঁড়ায় কিনা যে বেশিরভাগ মানুষ সংস্কার চায় এবং সংস্কারটা চায় বিএনপি করুক। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কথাগুলো আসলে বিরোধীর পক্ষ থেকে বলা হচ্ছে, নানা রকমের প্রতিবন্ধকতা, এগুলো আসলে এক অর্থে সরকারকে চাপে রেখে একটা কার্যকর সংসদ তৈরি করার একটা প্রক্রিয়া কিনা, এটা নিয়ে আপনার কাছে জানার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে, 71 জানালে ফিরছে, একটু পর সাথে থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফেলা বিরতির পর 71 জানালে আপনারা আছেন এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। এজিএম নিয়াজউদ্দিন, একটা প্রশ্ন করে গিয়েছিলাম, মূলত দুটো প্রশ্ন করে গিয়েছিলাম, আপনার কাছে একটু জেনে নিতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভোটের সংখ্যা 69%-ও বেশি এবং বিএনপি আবার 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর অর্থ আমরা এটা ধরে নেব কিনা যে বেশিরভাগ মানুষ আসলে সংস্কারের পক্ষে চায় এবং সংস্কারটার জন্য তারা বিএনপির ওপরেই বেশি আস্থা রাখছে? যদি সেটা হয়ে থাকে, তাহলে এই কথাটা কেন উঠছে যে বিএনপি আসলে জুলাই সনদের বিপরীতে হাঁটছে? দ্বিতীয় বিষয় একটু বলবেন, এই যে আমরা বিরোধী পক্ষের শক্ত কিছু বক্তব্য শুনতে পাচ্ছি, এটা আসলে এক অর্থে সরকারের উপরে একটা ওয়াচডগ হিসেবে একটু চাপ রাখা, যাতে করে সংসদটা কার্যকর হয়, তেমনটা আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। এখানে আমরা কালকে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে। আমরা গণভোটের ফলাফলের কথা বলেন, গণভোটের ফলাফলের কথা যেটা বললেন, আসলে কি এই যে আমরা যে সময়টা পার করেছি গত 1.5 বছর এবং এখন যেটা পার করছি, একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, সংসদ থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের একদম সবাই যখন পালিয়ে যান, এই ধরনের পরিস্থিতি পৃথিবীতে কোথাও কখন হয়েছে কিনা আমাদের জানা নেই। যার ফলে যে সংকটটা তৈরি হয়েছে, কখনো রাষ্ট্রপতির বৈধতা, কত সংসদের বৈধতা, এই যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন তার কার্যক্রম, রাষ্ট্রপতির কোনো কাজ
ভালো মন্দ, তার নিয়োগের যে বৈধতা, এই যে কথাবার্তাগুলো হচ্ছে আসলে এগুলো একটা সাংবিধানিক যে সংকটটা তৈরি হয়েছে এই গত ফ্যাসিবাদী শাসনের যে অবসানের মধ্যে দিয়ে, সেই সংকটটা আমরা কিন্তু পার করে একটা স্টেবল জায়গায় আমরা যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি, যার ফলে কখনো সংবিধানের নানান রকম প্রশ্ন সেই শুরু থেকেই আছে গত অন্তর্বর্তী সরকারের সময় থেকে, এবং তার আমাদের আজকে যে জাতীয় সংসদ নতুন শুরু হবে তার আগেও এই ধরনের বিতর্ক, এটারই একটা ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। এখন আমরা যেটা বলছি এই যে গণভোটের ফলাফল এবং বিএনপিকে নির্বাচিত করা, এটা কি কন্ট্রাডিক্টরি হলো কিনা? এখন দেখেন আমাদের এই গণভোটের আগে যে এই যে নির্বাচনের আগে গণভোট জুড়ে দেওয়া, সেটা কি কাঠামোতে, বর্তমান সংবিধানের কাঠামোতে গণভোট যেহেতু ছিল না, এখন এই প্রশ্নগুলোতেও থাকবে এবং এইগুলো বৈধতা নিয়ে কথা থাকবে। এখন তাহলে যদি গণভোটে রায় হয়ে যায়, তাহলে সেখানে যদি জনগণ যেহেতু মতামত দিয়েছে, সেখানে আপনার তাহলে সংবিধান সংস্কার যে পরিষদ করা হয়েছে, সেখানে কি তাহলে সবগুলোকে অ্যাডপ্ট করে বাধ্যতামূলক ভাবে করা হবে? তাহলে সংস্কার পরিষদটা কেন প্রয়োজন? এটা যদি এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে, এই বিষয়গুলো তাহলে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক সংসদের এই নির্বাচিত জনপ্রতিনিধিরা যারা জনগণের ভোটে আসতেন, তাদের কাজ কি? তাদের সার্বভৌমত্ব বা এই যে আমরা পার্লামেন্টের সার্বভৌমত্বের কথা বলি সংসদীয় গণতন্ত্রে, সেটা তাহলে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমরা মূলত আসলে একটা সংকট করে আসছি, সেই সংকটটা উত্তরণের ক্ষেত্রে এই ধরনের নানান রকম সাংবিধানিক যে বাধ্যবাধকতা অথবা সাংবিধানিক যে শূন্যতা, নানান রকম বিষয় চলে আসছে। এখন গণভোট মূলত আপনি যেটা বলেছেন, এটার উদ্দেশ্য হচ্ছে আসলে এই সরকার যারা নির্বাচিত হবে তাদের উপর একটা চাপ রাখা, যাতে জুলাই অভ্যুত্থানের যে একটা স্পিরিট থেকে যেটা রচিত হয়েছে মানুষের রাজনৈতিক দল যেটা হয়েছে, সেটাকে একটা বাস্তবায়নের জন্য একটা যাতে এই জায়গা থেকে যাতে সরে না আসে, ট্র্যাকে রাখা আর কি। হ্যাঁ, আমি একটু অ্যাডভোকেট সৌদা আসিফা শরীফ আপনি একটা বিষয় একটু ছোট করে আপনার কাছে জানবো। মানে সংস্কার যে মানুষ চাই সেটা আসলে গণভোটে হায়ের জয়ী হওয়ার কারণে সেটা স্পষ্ট হয়ে গেছে। এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য না হলে জুলাই সনদ বাস্তবায়ন করা কি সম্ভব না? কোনো আলাদা কোনো পথ কি নেই? মানে এটা তো অনেকে এটা বলছেন, একটু ব্যাখ্যা দেবেন? এইখানে আমার একটু বড় করেই বলতে হবে। এখানে ফরিদ যেটা বললো যে 71-এর মুক্তিযুদ্ধ মানে 72-এর সংবিধান মানে না। 71-এর মুক্তিযুদ্ধে যদি আমরা জয়লাভ না করতাম, তো 72 সালে সংবিধান যদি তৈরি না করতাম, তাহলে কি জামাত ইসলাম ওই যে পাকিস্তানের পক্ষ হয়েছিল গঠনতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হতো? নিশ্চয়ই তা না। 72-এর সংবিধান সেটাও কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের রক্তের শহীদদের দিয়ে তৈরি। কিন্তু এইখানে সেই তৎকালীন সময়ে যেভাবে তড়িঘড়ি করে সংবিধানটা তৈরি করা হয়েছিল, এটা শেখ হাসিনা পর্যন্ত এসে অনেক বিয়োজন সংযোজন কর্তন এবং তার নিজস্ব ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য সংবিধানের সাথে সাংঘর্ষিক এরকম অনেক কিছু কিন্তু সে সংযোজন করেছে। 7ই মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলে সংবিধানের সংযোজন করেছে। তারপরে একই পার্লামেন্টের একটা এমপি থেকে যাচ্ছে আর একটা নতুন করে আসতেছে এই অবৈধ নির্বাচনের, যেটা সংবিধানের মূল স্পিডের সাথে চলে না। এখন 72 মানেই খারাপ, 71 মানেই খারাপ, আর শুধু জুলাই আগস্ট মানে একটা বৈধ জিনিস। বাংলাদেশ তো একদিনের সৃষ্টি হয়নি, আর জুলাই আগস্টের এই সনদ এটা মানে রক্ত। আর 71-এর মুক্তিযুদ্ধ কি শহীদদের রক্ত নাই? শহীদদের রক্ত আছে। এখন বিভিন্ন সময়ে সরকার যে কর্তন বিয়োজন সংযোজন করেছে নিজের স্বার্থ ভিত্তিক এই সংবিধানে, এই পার্লামেন্টে বসে সেইগুলোকে নিয়ে আইনভাবে সেগুলো বাতিল করে বৈধতা দিতে হবে সাংবিধানিক পদ্ধতি এবং সংসদীয় রীতিনীতি কালচার কাস্টমসের মাধ্যমে। এখানে এখন মনে হচ্ছে যে জামাত ইসলামের গঠনতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। হ্যাঁ না ভোট সরকার চাবে কেন? সরকারের পক্ষ হবে কেন? এবং হ্যাঁ ভোট কোথায় পাস করছে আর কোথায় সিল মারছে সরকার, এটা আমাদের খুব জানা আছে। বাংলাদেশে আমরা 64টা ডিস্ট্রিক্ট ঘুরি ফিরি, 460টা উপজেলার খোঁজ খবর আমাদের কাছেও আছে। সরকারও যেমন হচ্ছে চেয়ে বেরিয়েছে ভোট, নির্বাচন কমিশন যখন অবৈধ বলছে, আনসার থেকে ভিডিপি থেকে শুরু করে আমাদের ওই সমস্ত এলাকায় দাঁড়িপাল্লা এবং হাবট। আচ্ছা, আপনি খালি এটুকু একটু যুক্ত করে দেন যে সংবিধান সংস্কারের পরিষদের সদস্য না হলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব কিনা। এখানে সংবিধানে যেটা দেখেন, আমি সংবিধান বিশেষজ্ঞ না, ফরিদ কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না, কিন্তু স্বাধীন মালিক সাহেবরা অবশ্যই সংবিধান বিশেষজ্ঞ। যেটা সংবিধান
বহির্ভূতভাবে কোনো কাজ করে অদূর ভবিষ্যতে বিএনপি সংবিধান বহির্ভূত কাজ করেছে বলে একটা ক্রিমিনাল অফেন্সের ভিতর পড়ুক, সেটা নিশ্চয় বিএনপি চাবে না। সংবিধান সংশোধনের একটা পদ্ধতি আছে এবং সেটার একটা সিস্টেম আছে। সংবিধানের বাইরে এক কদম পা ফেলার, নির্বাচিত হয়ে যাওয়ার পর কোনো প্রকার সুযোগ কোনো রাজনৈতিক সংগঠন, কোনো এমপির, কোনো মন্ত্রীর কারোর কিন্তু নাই। বুঝতে পারছি। সংসদে যাওয়ার আগেই অহেতুক এগুলা বিতর্ক করে মানে একটা বিতর্কিত পরিবেশ সৃষ্টি করতেছে। আমি সব শেষ একটু একেবারে শেষ পর্যায়ে আমি একটু ফরিদুল হক ছোট করে একটা মন্তব্য নেব। মানে কালকে মানে আজকে যেহেতু 12 তারিখ পড়ে গেল, আজকে একটা প্রথম দিন, সবাই চাইবে যে একটা গ্রাউন্ড, কমন গ্রাউন্ডে সবাই আছেন, সেটা হচ্ছে 2024 সালের জুলাই। কাজেই এমন কোনো পরিবেশ তৈরি হবে কিনা যেখানে আসলে মানুষ আশাহত হবে অন্তত জুলাইয়ের ইস্যুতে, কারণ এখন পর্যন্ত আসলে এমন কিছু হয়নি বা তেমন কিছু দেখা যাচ্ছে না যাতে সরাসরি আমরা দোষারোপ করতে পারি যে তারা জুলাইয়ের বিপরীতে অবস্থান করছে। আপনি আসলে কি বলবেন? জি না, এটা ছোট করে বলা কঠিন, অনেকগুলো ঘটনা এর মধ্যে ঘটেছে। ছোট করে যতটুকু পারা যেটা ছোট করে বলে ভালো হয়। জি, অনেকগুলো ঘটনা ঘটেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া, গতদিন ধরেন কি বলে যে ওই গণভোটের জেন্ডার নিয়ে প্রশ্ন তোলা, যে গণভোটের পক্ষে সালাউদ্দিন ভাই ছিলেন। ইভেন একটু আগে নিয়াজ ভাই যেটা বললেন যে সংসদ সার্বভৌম, গতকালকে সালাউদ্দিন সাহেব এটা বলেছেন। আমি ওনাদের উভয়ের দৃষ্টি আকর্ষণ করব, ষোড়শ সংশোধনী বাতিলের রায় পড়েন, রায়ের নিউজগুলো পড়েন। ওখানে স্পষ্টভাবে আদালতই বলে দিয়েছে যে সংসদ সার্বভৌম না, যেখানে সংবিধান থাকে সেখানে সংবিধান এবং সংবিধানের উপরে জনগণ সার্বভৌম। ইভেন ব্রিটিশ পার্লামেন্ট দেখে তো এটা বলা হয়, কারণ ব্রিটেনের যেহেতু রিটেন সংবিধান নাই, ওইখানে সংসদ সার্বভৌম করে। কিন্তু যখন ব্রেক্সিট হয়েছিল, ব্রেক্সিটে কিন্তু গণভোট সার্বভৌম হয়েছিল। আর গণভোট সংবিধানে থাকতে হয় না, এটা আমাদেরকে প্রথম শিখিয়েছেন হচ্ছে গিয়া যিনি সেনাবাহিনী থেকে এসে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি কিন্তু সংবিধানে না থাকার সত্ত্বেও 1978 সালে প্রথম গণভোট করেন এবং এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা আমরা শিখেছি হচ্ছে গিয়ে বেগম খালেদা জিয়ার কাছ থেকে। উনি 2013 সালে অথবা 14 সালে এই পঞ্চদশ সংশোধনীর পরে পঞ্চদশ সংশোধনীর মধ্যে দিয়ে আবার বাংলাদেশকে 72 সালের সংবিধানে নিয়ে যাওয়া হয়েছে, যে সংবিধানে এখানে 5 মিনিট আলোচনা করে বাকশাল করে ফেলা গেছিল এটার কাঠামো দিয়ে। তাহলে ওই সংবিধানকে বেগম খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন। আমি এখানে মিটিংয়ের সেদিন ডিপ্লোমাটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ওখানে মিটিংটা ছিল। দেখেন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি আস্থা বা বিশ্বাস এখানে সে বিকৃত করছে শেখ হাসিনা এখানে চেঞ্জ করে। তারপরে আপনার হচ্ছে এটা একটা চেঞ্জ করলো। তারপরে সংবিধানের বিভিন্ন আর্টিকেল সে সাংঘর্ষিক ভাবে সে পরিবর্তন করলো। পরিবর্তন, যে সমস্ত পরিবর্তিত জিনিসগুলো, এগুলো মূল যে সংবিধানের স্পিরিট এটার সাথে যায় না। আচ্ছা, স্বাভাবিক কারণে ওই সমস্ত গুলো নিয়ে আমরা দীর্ঘদিন অর্গানাইজড হইতে গোটা বাংলাদেশ ব্যাপী আমরা জনমত তৈরি করার জন্য জনসভা, মিটিং, মিছিল, সেমিনার আমরা সবকিছু করেছি। সেইটার পরিপ্রেক্ষিতে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বেগম খালেদা যে চিফ গেস্ট ছিলেন এবং সাইকুল হাদিস সাহেব আমিনী সাহেব, ফজলুল হক আমিনী সাহেব ছিলেন। সেখানে বেগম খালেদা জিয়া বলেছেন যে যেই সংবিধানে জনগণের যে জিনিসগুলি ছিল এবং বাংলাদেশ 90% মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, সেখানে বিসমিল্লাহর পরিবর্তন করা হলো। তারপরে আল্লাহর প্রতি আস্থা বা বিশ্বাস এটা বাদ দিয়ে সৃষ্টিকর্তার প্রতি করা হলো। তারপরে আরো কিছু উনি বলেছেন এবং ফজলুল হক আমিনী সাহেব এই সংবিধান ফিকে ফেলে দেওয়া হবে এই কথা বলার পরে শামসুদ্দিন মানিক সোমোটো রুল ইস্যু করে ফজলুল হক আমিনী সাহেবকে নিয়ে গেছিল কোর্টে। এবং বেগম খালেদা যে দেশপ্রেমিক নয় এটা নিয়ে উনি জাজমেন্ট দিচ্ছিল অন্য একটা বিষয়ে, সেইখানে আমার সাথে হাতাহাতি পর্যন্ত হয়েছে এবং আমি জেলে ছিলাম 14 দিন পর্যন্ত। আমাকে রোজার ভিতরে বার কাউন্সিল থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমার হাতে সময় থাকলে আমি এই অংশটা নিয়ে আলাপটা দীর্ঘ করতাম। আমি আমার হাতে একেবারে সময় নেই, সিরিয়াসলি। আমি খালি সবশেষ 1 মিনিটের জন্য একটু এজিএম নিয়াজউদ্দিন, আপনি একটা বক্তব্য দিয়ে শেষ করবেন আলাপটা। জি, আপনি শেষ করেননি। সংবিধানের সাথে সাংঘর্ষিক, জনগণের সাথে নির্বাচিত প্রতিনিধি, জনগণের সম্পৃক্তকরণের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হবে, এটা আছে। এখন ছাপ্পা সিল তো জনগণের সাথে সম্পৃক্তকরণ হলো না। তাহলে সংবিধানে যেটা আছে সেটা বহির্ভূত ঘটনা সরকার ঘটালো।
তাহলে এই সরকার যে সংবিধান বলে জি। যে এই ঘটনাটা ঘটালো, নিজেরা সাপ্পাসিল দিল, তো সেটা কি সাপ্পাসিল কি সংবিধানে আছে? বুঝতে পারছি আপনার যুক্তিটা একেবারে পরিষ্কার। আমি নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে শুধু এই ইস্যুটা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করবো। আমি চেষ্টা করতে চাই জনাব নিয়াজউদ্দিন আপনার মন্তব্য দিয়ে। জি, আপনি আর একটু বলেন কি বললেন। না আমি আপাতত এই ইস্যুটা নিয়ে আলাপটা থামি, যেহেতু হাতে সময়টা নেই। আমি সব শেষ নিয়াজউদ্দিন, অধ্যাপক নিয়াজউদ্দিন, আপনার একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করবো। জি, আমি যেটা বলবো, আসলে আমি যেটা বলতে চাইছি, এটা খণ্ডিত ভাবে আমাদের ফরিদ ভাই যেটা বললেন, আসলে যে গণভোট, আমি যেটা বলছি যে গণভোটটা এবং আমাদের এই সরকারের নানান রকম কার্যক্রম, কারণ গত ফ্যাসিবাদী আমলে গণভোট একটা গণতান্ত্রিক অধিকার, সেটাকে বাদ দেওয়া হয়েছে, এটা কোনোভাবে ঠিক হয়নি। জি। এখন আমরা অনেকগুলো কাজ করছি যেগুলো আমাদের, যেটা সংবিধানের সাথে যাচ্ছে না, কিন্তু আমাদের এটা বাস্তবতার কারণে করছি, আমরা এগুলো সামনে রেটিফাই করব। এটা হচ্ছে বাস্তবতা, এবং গণভোটের ফলাফল রায় মধ্যে দিয়ে একটা গণভোটের যে স্পিরিট, সেটাকে কিন্তু এই সরকার ধারণ করে। সুতরাং আমার মনে হয় যে নতুন যে আজকে সংসদ বসছে, এখানে আমরা এই সরকারের কাজের মধ্যে দিয়ে আমরা এই গণঅভ্যুত্থানের স্পিরিট, গণভোটের যে স্পিরিট, এই প্রত্যাশাটা আমরা আসলে করতেই পারি। অনেক ধন্যবাদ ফয়দুল হক এবং অ্যাডভোকেট সৈয়দ আসিফ হাশেমি পাপি। আমাদের সময় থাকলে নিশ্চয়ই আলাপটা আরো দীর্ঘ করতাম। যেহেতু আজকে সংসদটা প্রথম অধিবেশন বসছে, আশা করি প্রাণবন্ত হবে এবং আপনাদের সঙ্গে আরো কথা বলার সুযোগ আমাদের হবে। অনেক ধন্যবাদ। কিন্তু অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন আপনি থাকবেন, কারণ এরপরে এসে আমরা ইরান ইস্যু নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক, সবশেষ বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকবেন আমাদের। ধন্যবাদ সাথে থাকার জন্য। একাত্তর জেনারেল আপনারা আছেন এবং এ পর্যায়ে আমরা কথা বলতে চাই ইরান যুদ্ধ নিয়ে। বলতেই হচ্ছে, কারণ এই যুদ্ধ এখন যেদিকে মোড় নিচ্ছে, সেখান থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্ল্যান এ আসলে ব্যর্থ হয়েছে, প্ল্যান বিতে তারা যাচ্ছে। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। জলগুরু সুমন, আপনি আলাপে আছেন। অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিনের কাছে ছোট্ট একটা মতামত নিব। আপনার কি মনে হচ্ছে, আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কি আসলে যুদ্ধ থেকে একটা সেফ এক্সিট খোঁজার চেষ্টা করছে কিনা? কারণ একবার পুতিনকে ফোন দেয়া, নানামুখী তথ্য আসা, নেতানিয়াহুর আসলে মৃত্যুর গুঞ্জন পরবর্তীতে বের হয়ে এসে একটা বিমর্ষ তথ্যগুলো দেয়া, কি দেখছেন আসলে ছোট করে? জি, তো পরিষ্কার যে মার্কিন আমরা সংযোগটা পুনর্স্থাপন করি, কারণ কথাটা শুনতে পাচ্ছি না। আমি এই মতামতটি জলকুমার শুনুন আপনার কাছ থেকে একটু। মনে হচ্ছে যে আমরা শুরুতে যেরকম মনে হয়েছে যে ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেভাবে তারা খুব সহজে সফল হয়ে যাবে, তাদেরকে পরাস্ত করবে বিভিন্নভাবে, তারা বলছে যে তারা একদিকে সফল, যে তারা ইরানের যে নেতৃত্ব সেটা তারা ধ্বংস করেছে এবং তারা এটা নিয়ে তারা বেশ খুব বোধ করছে। তো সেই জায়গায় এরপরে যেটা হচ্ছে বিভিন্ন স্থাপনার উপরে তারা অ্যাটাক করতেছে এবং বিশেষ করে কুর্দি যারা আছে তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, ভিতর থেকে সেখান থেকে একটা বিদ্রোহ হবে এই সরকারের বিরুদ্ধে। কিন্তু সেসব কিছুই হয়নি এখন পর্যন্ত। এখন তারা যেটা করবে যে প্ল্যান বি, তাদের যেই প্ল্যান এ তারা সাকসেসফুল হয়েছে বলে তারা মনে করছেন, কিন্তু আসলে কিন্তু সেটা না। এখন তারা প্ল্যান বি এর দিকে, অর্থাৎ বেসামরিক যে বিভিন্ন স্থাপনা, এগুলোর উপরে তারা বিভিন্ন ধরনের অ্যাটাক করবেন এবং মানে যত সহজে। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে বিশেষ করে ফিলিস্তিনে যে 70,000 30 মাস ধরে 70,000 ফিলিস্তিনি কিন্তু নিহত হয়েছে, কিন্তু এখনো কিন্তু হামাসকে কিন্তু দমন করা যায়নি এবং গাজার একটা বড় অংশ কিন্তু এখনো হামাসের নিয়ন্ত্রণে আছে। তো সেই হিসেবে ইরানের যে যুদ্ধটা, এটা আমি মনে করি না যে খুব সহজে এটা কেউ পার পেয়ে যাবে। ইরানের জনগণ বেসিক্যালি তারা হচ্ছে প্রচন্ড জাতীয়তাবাদী, মানে তাদের দেশ অন্য জিনিস, দেশ নিয়ে তারা কোনো কারোর সাথে কোথাও কোনো কম্প্রোমাইজ করবে বলে আমার মনে হয় না। এবং এটা যদি লং টার্মে যায় তাহলে সারা বিশ্বের জন্যই ক্ষতি। এই আমি একটা জিনিস মানে প্রতিবেদন দেখছিলাম দ্য গার্ডিয়ানে, পল রজার্স একটা প্রতিবেদন যেটা অনুবাদ করেছে প্রথম আলো, এবং সেখানে বলা হচ্ছে যে এই যুদ্ধ উপর থেকে দেখলে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মূল খেলোয়াড়, কিন্তু আসলে এখানে মূল খেলোয়াড় হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি আসলে নিজে বিপদে পড়েছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলেছেন। কারণ যে সংকটে আসলে পড়তে যাচ্ছে ওয়াশিংটন, সেটা আসলে ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেক বেশি চাপের হবে। আপনি কি বলবেন? অবশ্যই চাপের, কারণ আপনি দেখেন যে ইসরায়েল আমেরিকাকে এখানে ইনভলভ করে ফেলেছে। করার পরে কি করলো, ইরান কি করলো, মিডল ইস্টে যেসব জায়গায় আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেগুলোতে তারা অ্যাটাক করলো। অ্যাটাক করে তাদের সেখানে যেই শক্তি সেটা তারা দুর্বল করে দিল এবং লং টার্মে আমেরিকা যেটা চাইছে সেটা কিন্তু তারা পারছে না, বরং মানুষ আরও অতিমাত্রায় আরও বেশি তারা তাদের যে নিরাপত্তা বা
প্রতিপক্ষের উপরে যে আক্রমণ সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে। আচ্ছা। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা অস্থির এবং বিশাল এক সংকটের দিকে যাচ্ছে বলে আমার মনে হয়। একদমই। অধ্যাপক নিয়াজউদ্দিন, আমি মনে হয় আপনার সংযোগটা এবার পাচ্ছি। আপনি খালি এটুকু একটু বলবেন, একটা টার্গেট ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো, কিন্তু ওপরে ওপরে বলা হচ্ছিল ইরানের পারমাণবিক যেই পরীক্ষা চলছে, ইউরেনিয়ামের যে পরীক্ষা, সেটাকে আসলে ডিস্ট্রয় করার জন্য। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, প্ল্যান বির দিকে তাদেরকে হাঁটতে হচ্ছে, দ্য গার্ডিয়ানের রিপোর্ট। আপনি আসলে কি বলবেন? আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এইবারের যুদ্ধ শুরুর আগেও ইরানের অভ্যন্তরীণ আন্দোলনের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সে ব্যাপারে প্রকাশ্য সমর্থন দিয়ে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা তারা করেছিল ভেতরের জনগণকে দিয়ে। এবং এই জায়গায় ভেতরে কিন্তু তাদের নানান রকম রাজনৈতিক টানাপোড়েন আছে, এটা আমরা জানি, এবং আন্দোলনের নামে দমনপীড়ন হয়েছে। কিন্তু তারা যেটা ভেবেছিল যে এখানে আয়াতুল্লাহ খোমেনিকে বা প্রধান নেতাদেরকে মেরে ফেললে বাকির কাজ অভ্যন্তরীণ ভাবে হয়ে যাবে, সে আশা যে গুড়ে বালি হয়েছে, সেটা যে কাজ হয়নি সেটা তারা ইতিমধ্যে দেখেছে। এখানে তারা আসলে ইরানের যে আদর্শিক অবস্থান এবং তাদের যে জাতীয়তাবাদী চেতনা এবং তাদের যে সামগ্রিক অবস্থান, তারা গত কয়েক দশক ধরে ইরানকে ফেস করছে, কিন্তু তারা এখানে তারা আন্ডার এস্টিমেট করেছে এবং তাদের প্ল্যান পুরোটাই ব্যর্থ হয়েছে। আরেকটা মতামত একটু দেবেন, মানে আমরা গেল 8 তারিখে ফক্স নিউজে মার্কিন একজন সিনেটরের বেফাস মন্তব্য করতে দেখেছি। ওনার নাম হচ্ছে লিন্ডসে গ্রাহাম, এবং বলা হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ জিইয়ে রাখার ক্ষেত্রে তিনি একটা বড় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেন। তিনি বলছিলেন যে আসলে ভেনেজুয়েলা এবং ইরানের যেহেতু বিশ্বের 31% তেল থাকে, কাজেই ইরানের এই যুদ্ধটা মার্কিনদের জন্য একটা বড় বিনিয়োগ। যদি আমরা ইরানকে পরাস্ত করতে পারি, তাহলে তেলের মালিকানার একটা অংশীদার আমরা হব এবং আমরা অনেক অর্থ উপার্জন করব। সেই লক্ষ্যেও তো বোধহয় পিছিয়ে পড়লো। এটা তো পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই যে প্রত্যেকটা দেশের রাজনীতির সাথে এই যে তেল বাণিজ্য বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা এই যে আপনি যেটা বললেন, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে উঠিয়ে নেওয়ার পর তার যে তেলের বাজারে তার যে অ্যাক্সেসটা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ নিয়েছে। এবং ইরানের ক্ষেত্রে এটা যদি তারা করতে পারে, তাদের জন্য তো অনেক বড়। আপনি সম্ভাবনা দেখছেন যুদ্ধের যেই পরিস্থিতি, তাতে ভূরাজনীতিক যে তাদের যে নিয়ন্ত্রণটা তারা করতে, যে তেলটা তো তারা অনেকগুলো অ্যাডভান্টেজ পাবে, সেটা তো তেলের উপর নিয়ন্ত্রণ, কিন্তু তার বাইরে মধ্যপ্রাচ্যে তার একমাত্র চ্যালেঞ্জ করতে পারে ইরান। এবং তাকে পর্যদস্ত করার জন্য তারা বারবার এই যে কিছুদিন আগে 12 দিনের যুদ্ধ হলো, সেটা অব্যাহত রেখেছে। আপনি যে শেষ প্রশ্নটা করলেন যে কি সফলতার বিষয়ে, এটা তো আসলে এমন একটা যুদ্ধ, এটা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সফলতার মধ্যে দিয়ে বেরিয়ে আসার সুযোগ নেই। ভূরাজনৈতিক বাস্তবতা, ইরানের যে সামরিক সক্ষমতা, মানুষের যে জাতীয়তাবাদী চেতনা এবং জিওপলিটিক্যাল যে অবস্থান, এবং ইরানের যে জিওপলিটিক্যাল যে অবস্থান, সেটা তার জন্য অ্যাডভান্টেজ। সুতরাং ইভেন আমরা যে হরমুজ নিয়ে কথা হচ্ছে, হরমুজের উপর নিয়ন্ত্রণ, সেটা তার একটা স্ট্রেংথ। সুতরাং সামগ্রিকভাবে ইরানকে অন্যান্য ইরাক, লিবিয়া বা আফগানিস্তান তাদের মতো করে দেখে তারা যেটা এস্টিমেট করেছে, এটার ভিতরে তাদের অনেক লিমিটেশনস আছে এবং সেটা তারা উপলব্ধি করছে। সেজন্য তাদের আসলে দ্রুত সফলতা পাওয়া। অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। ছোট করে আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে 1797 সালে জেরুজালেমে তখন যে বিশ্বের বড় বড় রাবি যারা, তারা একটা বৈঠক করেছিলেন। তো সেখানে তারা বলেছেন যে বিশ্বে যদি তাদের নিয়ন্ত্রণ স্থাপন করতে হয় সারা বিশ্বে, তাহলে তাদের তেল, স্বর্ণ এবং পরবর্তীতে গণমাধ্যম, এগুলোর উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাহলে তারা সারা বিশ্বে মোড়ল হিসেবে নিজেদেরকে আবির্ভূত হবে আর কি। তো সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে এসব কাজকর্ম চলছে আর কি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে দীর্ঘ সময়টা আমাকে দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে আবারও আশা করি আপনাদেরকে পাবো। এবং দর্শক, এই ছিল আজকের 71 জনের আয়োজন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, থাকবেন আমাদের সঙ্গে।